আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে বুঝতে পারছেন যে মৌলবাদীদের থাবা কিন্তু বিএনপির আমলেই বাংলাদেশে পড়ছে। তবে আমি আপনাদের উপরে বিচারের দায়িত্ব ছেড়ে দেবো, এটা কি মৌলবাদ বলবেন নাকি অন্য কি বলবেন সেটা বিচারের দায়িত্ব আপনাদের। তবে আমার কাছে মনে হয় যেন মৌলবাদ, কারণ আপনারা আজকে বেশ কিছুদিন যাবৎ ফেসবুক এবং ইউটিউব, টিকটক, বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে একটা জিনিস দেখছেন যে কলেমা খচিত সাদা পতাকা, কালো পতাকা, বিভিন্ন ধরনের পতাকা যেগুলো আপনার মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলা বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার করে, সেগুলো বর্তমানে হঠাৎ করে বাংলাদেশ ছেয়ে গেছে। এই ভিডিওগুলো দেখে আপনার কি মনে হচ্ছে আমাদের দেশটা আসলে কোন দিকে যাচ্ছে, কোন পথে যাচ্ছে? আপনারা দেখলেন যে কলেমার লেখা পতাকা প্রিন্টিং প্রেসে ছাপা হচ্ছে, কেউ প্যাকেট করছে, কেউ পৌঁছে দিচ্ছে। বাংলাদেশের বিভিন্ন কালভার্ট, ব্রিজ, খাম্বায় এই পতাকা শোভাবর্ধন করছে, নাকি মৌলবাদী তৎপরতাকে ডেকে বাংলাদেশকে আফগান, সিরিয়া বা ইরাক বানিয়ে ফেলছে? সেটা বিচারের দায়িত্ব আবারও আপনাদের কাছে। মুফতি ইজহার মুফতি ইজহার ওয়ার্ল্ড কাপ খেলার ঠিক একদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা যেই জায়গায় লাগবে সেই সব জায়গায় সবগুলোতে কালেমার পতাকা ঝুলাই দিতে হবে। এই কথার পরে উৎসাহ হয়ে আপনার যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে লাগানো হলো, বিভিন্ন সেতুতে লাগাই দেওয়া হইলো, বিভিন্ন বাড়িঘরের ছাদের উপরে লাগাই দেওয়া হইলো। আচ্ছা, কালেমা খচিতে পতাকা লাগানোর পরে কি বাংলাদেশের সবাই বেহেশতে চলে যাবে এরকম কিছু? নাকি এগুলো করে আইএস দেশ মৌলবাদীদের এইসব পতাকাগুলা ঝুলাইয়া দিয়া বাংলাদেশটাকে যুদ্ধক্ষেত্রে বানাবো? ভারতে নিযুক্ত দক্ষিণ এশিয়ার ইসরায়েলের যে রাষ্ট্রদূত, যে কিনা ক্ষমতা এত বড়, ওই রাষ্ট্রদূতের আপনার বেঞ্জামিন নেতানিয়াহুর পরে ওর নাম আসে। এই ভদ্রলোক বলল যে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে। আর এর সাথে এগুলো এগুলো সব মিলে আসলে আপনার কাছে কি মনে হয় আমরা বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? আপনি কলম সাদৃশ্য কিছু ভিডিওতে দেখেছেন, এক ছবিও দেখেছেন যে কলম সাদৃশ্য কিছু বোমা এটা পাঠানো হয়েছে যে আরএফএল গ্রুপের হেডকোয়ার্টারে। আরএফএলটা কার? কাদিয়ানিদের। তো ওইখানে যদি এগুলো বিস্ফোরিত হয়েছে, দুই একজন আহত হয়েছে, এরকম ভিডিও এবং ফটো সোশ্যাল মিডিয়ায় ভরপুর। তো এগুলো আজকে পাঠিয়েছে আপনার আরএফএল, আরএফএল কাদিয়ানিদের, সুতরাং আরএফএল এর ওখানে পাঠাইছে। এরপরে বিভিন্ন হিন্দু মন্দিরে পাঠানো হইতে পারে, আমেরিকার এম্বাসিতে পাঠানো হইতে পারে, ভারত এম্বাসিতে পাঠানো হইতে পারে, আরো অনেক এম্বাসি আছে, ইউরোপের এম্বাসি আছে, এগুলো তো পাঠানো হইতে পারে। তো এটা তো রেড অ্যালার্ট। আর আমাদের দেশের এই ঘটনাগুলো যেগুলো ঘটছে বা যেগুলো দেখছেন আপনারা, এই যে আইএস সদৃশ্য পতাকা, কলমে লেখা পতাকা, সাদা পতাকা, কালো পতাকা, আবার এই খেলনা বন্দুক দিয়ে বাচ্চাদেরকে শিখানো ফায়ারিং, এবং সেখানে সামনে আবার সেই পতাকা ঝুলিয়ে দেওয়া, এগুলো সব আপনাদের কাছে কি মেসেজ দেয়? এবং এই ছবি ভিডিওগুলো বিদেশি মিডিয়ায় এবং বিদেশি দূতাবাসে কি মেসেজ দেয়? আমি ইউরোপে থাকি, আমরা জানি যে এখানে কোথাও এরকম কিছু একটা দেখলেই ওরা সবাই প্যানিক হয়ে যায়। ইউরোপিয়ান আমেরিকানরা প্যানিক হয়ে যায় যে এখানে মনে হয় মৌলবাদী। মৌলবাদী থাক না থাক, কিন্তু মৌলবাদীর চিহ্ন তখন ওরা খুঁজতে থাকে। আর এগুলো করে 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 কি আমরা কি বিদেশি শক্তিকে আমাদের দেশে ডেকে আনছি দেশ ধ্বংসের জন্য? বিচারগুলো আপনারাই করেন। আজকে বাংলাদেশে এর আগে বিএনপির আমলে 560টি জায়গায় একসাথে বোমা বিস্ফোরণ ঘটেছিল। আর আজকের এই পতাকাগুলো, এগুলো সেই বোমা বিস্ফোরণের চেয়ে বড় বিস্ফোরা হয়ে দাঁড়াবে। আর এই বিস্ফোরা থেকে উদ্ধার পাওয়ার জন্য সচেতন মহল এখন থেকেই কাজ করতে হবে। গোয়েন্দা সংস্থা, পুলিশ বাহিনী, এদের নামা উচিত, ধরা উচিত যে এটা কেন, এগুলো করে ওরা দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। এই মুফতি এজাজ সেই দেশ নিয়ে ডুববে, এটা লিখে রাখতে পারেন। তাকে এখনই কাস্টডিতে নিয়ে তার সাথে কারা কারা আছে এদের সবগুলোকে কাস্টডিতে নেওয়া দরকার। উইদাউট এনি কজ এদের ঢুকায় রাখা দরকার 10, 15, 20 বছর। কারণ এদের মতন মৌলবাদ ইসলামিস্ট বাংলাদেশের দরকার নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটা জিনিস বলি, যেই দেশটাকে আপনি বললেন ছেঁচড়া, সেই দেশে আপনার কি কাম? আপনি এত ভালো লোক,
আমি বললাম, আপনি আমাকে চেষ্টা বললেন, ভাই আমি কেন আমি আপনাকে যদি চেষ্টা বলি বা আপনি আমাকে চেষ্টা বলেন, কেন আমি বা আপনি আপনার বাড়ি আপনার বাড়ি কিভাবে যান, কোন আক্কেলে, কোন মুখে? এতে লজ্জাও নাই আসলে। এরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। এই মূলত এই এই কষা জাহেদ, এই চিঙ্কু বাম, সাবেক আধা চিঙ্কু বাম, এবার ফুল চিঙ্কু বাম না, আধা চিঙ্কু বাম, আধা চিঙ্কু বাম কষা জাহেদ, মান্না ভাইয়ের প্রীতি পাঠা, এমনকি এখন এই মুহূর্তে তারেক রহমানের পূর্ণ পাঠা, সে আইএসআই এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের জন্য পাটপাড়িটা করেছে। কোন ব্যাক করলে সার্ক ভিসা নিয়ে যাবে? সার্ক ভিসা তো ভারতে বন্ধ। আপনি সার্ক ভিসা নিয়ে কিভাবে যান? তো পুরোই পাটপাড়ি। আর আপনি কূটনীতিক, আপনি একজন বাংলাদেশ প্রতিমন্ত্রী মর্যাদা ও সরকারের উপদেষ্টা, আপনার চিঠি চলে গেছে, আপনি যাবেন লাল পাসপোর্ট নিয়ে। মানে আপনার উদ্দেশ্য ছিল, বরং ভারত তো একটা ভালো দেশ, সভ্য দেশ, অন্য দেশ। এটা মালয়েশিয়া হলে তোর পাশার চামড়া তুলে ফেলতো, ওরা তো 7 দিন জেলে দিত, জেলে দেওয়া পাশার চামড়া হয়েছে 2টা করে বাড়ি দিয়ে তারপর পাঠাইতো। ভারত সভ্য। আমেরিকা কানাডা হলে কি করতো? আমেরিকা কানাডা হলে তো আর তো মানে ঢুকতেই দিত না, ওরা তো ঢুকতেই দিত না। আসলে আমরা এই জাহিদ পাড়াকে নিয়ে আলোচনা করে আমাদের মূল্যবান সময় নষ্ট করে সময় নষ্ট না, জনগণ বুঝে। যেমন আমিও তো সকালে ভুল বুঝছি, আচ্ছা বাংলাদেশ তো জানিয়েছিল ইন্ডিয়াকে, তারপরে জাহিদ কি চেনে নাই কেন? এখন তো দেখি অন্য কথা, কবি বললেন অন্য কথা, চিনবে কিভাবে? এটা তো জাহিদ হলো টোটালি 420, মানে 420 আমাদের আঞ্চলিক ভাষায় বলে। বাংলাদেশের মানুষ কিন্তু 420 বাংলায় বলে না, ওটা যখন বলতে যায় তখন বলে 420। তাকে একটু বলে নেই, ভাই আমার যে গেঞ্জি দেখতেছেন, আমি এলাম গুপ্ত আর্জেন্টিনা, হলুদের মধ্যে কিন্তু আমি আর্জেন্টিনা, বুঝতে পারছেন? আপনারা ওই যে আওয়ামী লীগের মতো বিভ্রান্ত হেন না, হলুদ দেখেই মনে করেন না যে ব্রাজিল, বুঝতে পারছেন? গুপ্ত আসাদ কিন্তু একটা পোস্ট দিয়েছিল, ব্রাজিলের পক্ষে পোস্ট দিয়েছিল, নিচে লেগেছে গুপ্ত, ব্রাজিলকে ধরার জন্য আমি এই পোস্ট দিয়েছি, ঠিক আছে? তো এরকম আর কি। যাই হোক, সেটা নিয়ে বিষয়। ব্রাজিল পৃথিবীর সেরা দল, কোনো সন্দেহ নাই। আর্জেন্টিনার সেরা দল। ফুটবল বিশ্বে তাদের শিল্প, তাদের নৈপুণ্য আমরা দেখার মতো কোনো সন্দেহ নাই। আমি ব্রাজিলের ফ্যান, কিন্তু ভালো খেলাকে ওদের নৈপুণ্য দেখলে আসলে অসাধারণ, তাদের কোনো সন্দেহ নাই। যে এবার প্রসঙ্গে আসি, কিন্তু তার চেয়ে বড় নৈপুণ্য দেখাইছে আমাদের কষা জাহিদ, তার চেয়ে বেশি নৈপুণ্য দেখাইছে তারেক রহমানের পাড়া। সার্কের ভিসা নিয়ে এসে চলে গেছে ইন্ডিয়া, আর কোনো দেশ পায় নাই, সার্কের ভিসা নিয়ে ইন্ডিয়া গেছে। পাকিস্তান গেলে তাও চলতো, ঠিক আছে? আচ্ছা, একটা প্রস্তাব দিই আমি, জাহিদ পাঠারে ওর টিকিটের টাকা আমি দিব, জাহিদ পাঠাকে সার্কের ভিসা একটু যাইতে বলেন তো, পাকিস্তানের ঢুকতে দেয় কিনা। বাটপারি, তাহলে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। আপনি একটা জিনিস খেয়াল করেন, মামুনুল হক, এই যে মৌলবী 501, যে এখন 501কে উদযাপন করে, তারপরে মধুপুরের পীর 501 কিনে দেয় না। আমাদের মধুপুরের পীর, এই দুইজনে মিলে দুবাই থেকে আফগানিস্তানে গিয়েছিল বিনা ভিসায়, বিমানে। দেখেন, তাদের বিনা ভিসায় নিয়ে আসলো, নিয়ে গেল, আবার বাংলাদেশ পাঠাইলো। জাহিদ পাড়া তো দেখে মৌলবীদের সাথে অযোগ্য, তার কাছে পাসপোর্ট থাকার পরও ঢুকতে দেয় না। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আসলে জাহিদ যা চেয়েছিল সেটা সে সাকসেস হয়েছে। প্রথমত সে আলোচিত হবে, দ্বিতীয় সে বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক তিক্ত ঘটাবে, তিক্তপূর্ণ একটা ঘটনা নিয়ে আসবে সামনে, তিক্ততাপূর্ণ করবে, এটা সে চেয়েছিল। জি বলেন প্লিজ। একটু এই যে 20,000, এইটাকে একটু ঠিক করতে হবে। ওটা 20,000 হযরত আলী 20,000 নিম গাছের চারা দিতে চেয়েছিলেন, 20,000 অনেক দাম। আমি 2,000, তাই না? জি 2000। জি জি, সেটা একটা ভালো উদ্যোগ, দুজনেরই ভালো উদ্যোগ। 1000 অলরেডি দিয়েছেন, 1000 অলরেদি দেওয়া হয়ে গেছে, বাকি 1000 আমি দেব। আর 1000। জি জি, শুনেন, এই যে হযরত সাহেব, আপনাকে আরো 100 চারা আপনাদের, কারণ সব জেলায় তো আমাদের পাঠাইতে হয়, আপনার জন্য আরো 100 অতিরিক্ত মঞ্জুর করা হলো। জান, আপনাকে দিয়েছি, আরো 100 আপনার জন্য মঞ্জুর করলাম, কাল পরশু পেয়ে যাবেন, ঠিক আছে হযরত আলী? জি, কবিতাটা লিখে পাঠাচ্ছেন। এই আমি এটা একটা জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে বাঁধে কে রোধে তার বজ্র কণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জি আসিফ লিখন, ধন্যবাদ। স্বাধীনতা তবে যাই বলেন, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ 23শে জুন পালন না করলেও বাংলাদেশ সরকার, এই মুসলেকা সরকার, জামাত, বিএনপি, হেফাজত, চামড়া পীর, আমার ভাবির পোলারা উদযাপন করে দিয়েছে। কে যেন লিখেছিল, এদের জন্য ধন্যবাদ দেওয়া উচিত। আমার মনে হয় কিছু তবারক, কিছু বাতাসা, কিছু কদমা, এগুলো আমাদের ভাবির পোলাদের আওয়ামী লীগের উচিত খাওয়ানো। কারণ এইরকম উপকার আসলে মানুষ ভুলে গিয়েছিল যে 23শে জুন ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, মানুষ ভুলে গিয়েছিল। এটা আবার মনে করে, যেটা আওয়ামী লীগ নিজে সরকার আওয়ামী লীগ নিজে ক্ষমতা থাকলে, আওয়ামী লীগ নিজেও ক্ষমতা থাকলে এটা এইভাবে উদযাপন করতে পারতো না, এটা করে দিয়েছে। আওয়ামী লীগের উচিত যে এদের জন্য তবারক হিসেবে বাতাসা কদমা পাঠায় দেওয়া দরকার।
এবং এর জন্য দরকার আমিও কিছু যদি এতে যদি করতে হয়, মানে কি বলে, তবারক দেওয়ার কিছু সামিল হইতে হয়, কিছু পয়সা দিয়ে আমি রাজি আছি। কারণ এরকম উপকার বাংলাদেশে আওয়ামী লীগকে যে উপকার করে দিয়েছে আমার ভাবির পোলারা, এটা আওয়ামী লীগের এবং শত্রুরা সেনাবাহিনী করতে পারবে। জি জি, এখানে আরেকটা কথা বলি, এই কথাটাও বারবার আসছে, বান্দরবানে যাওয়া নিষেধ, নতুন সশস্ত্র গোষ্ঠী KPF এর পক্ষ থেকে বিজেপিকে চিঠি। তাহলে কি বান্দরবান, কি হচ্ছে বান্দরবানে, এটা কেউ জানেন আপনারা? আমি শুনছি। বান্দরবনে, জি জি জি, বান্দরবনে যেটা হ্যাঁ। ঘটেছে, বান্দরবানে যে বান্দরবন তো না, বান্দরবানে যেটা বান্দরবান। ঘটেছে আসলে, ওই যে মনে আছে আপনাদের যে আমাদের কি যেন আপা ছিল, বললো যে যাওয়া যাবে না ওইখানে, প্রকৃতি নষ্ট আমাদের হয়ে যাবে। রেজওয়ানা আপা, আর আপনি জি নাম জি জি ভুলে গেলেন, এই জন্য আপনার পানিশমেন্ট জি জি হবে। জি, জি। ওহ, কেমনে ভুলবো বলেন? আমার 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 ভাবির পোলাদের এত খালা, কয়টার নাম মনে রাখবো ভাই? আমি এত খালার নাম কেমনে মনে রাখবো? আমার এত বিয়ানের নাম কেমনে মনে রাখবো? যাই হোক, বলেছে সেই একই ষড়যন্ত্র। এটা আসলে এমন একটা ষড়যন্ত্র করতেছে যাতে আমরা ওই দিকে না যাই। মানে আমাদের আমাদের সেন্ট মার্টিন তো গেছেই, এখন কিভাবে পাহাড় যাবে, কিভাবে সুন্দর বান যাবে, কয়দিন পর সুন্দর বনও যাবে, এইভাবে যেতেই থাকবে আমাদের। এগুলো বাটপারি আমরা বুঝি। আসলে দেখাইতেছে, বলতেছে এক, করতেছে আরেক। দেখাইতেছে কেন এখন কোথায়? এখন আমার ভাবির পোলারা বিজেপির পক্ষ হয়ে না দেখি যে বাংলাদেশের অনুপ্রবেশকারী যারা ভারতে ছিল তাদের আসতে ঠেকাইতেছে, ওখানে যায় না কেন? আমার ভাবির পোলারা আর বিজেপি সুন্দরবনে যায় না, সেই বান্দরবান সুন্দরবন জেনে হোক যায় না কেন? কেন যায় না? এখনো কিন্তু বীরত্ব দেখাইতে যায় না। ওইখানে যে আমার স্বাধীন দেশ, আমি সেন্ট মার্টিনে যাব, আমি সুন্দরবনে যাব, সুন্দরবনে যাব, আমি জঙ্গলে যাব, পাহাড়ে যাব, ওইখানে কেন যায় না রক্ষা করতে? ওই কোন সন্ত্রাসী সংগঠন থেকে ভয় পায়? এত বড় বীর যারা ভারতের মতো চতুর্থ পঞ্চম সামরিক শক্তিকে ভয় পায় না, যারা ভারতের সাপ বিচ্ছু বিজেপি ভয়, বিএসএফ ভয় পায় না, তারা ওই বান্দরবানের করে কি কে পি পে পি নাকি সেপি কটা চাপা সুটকি মাছ মার্কা বিরোধী মানে কটা সন্ত্রাসী থেকে ভয় পেয়ে গেল আমার ভাবির পোলারা। আমাদের বিজেপি, আমাদের সেনাবাহিনী না এত মুরুদ, বাংলাদেশের এক্স আর্মিদের না এত মুরুদ, 4 দিনে কলকাতা দখল করে, 7 দিনে 7 সিস্টার, 5 দিনে দিল্লি দখল করে, তারা থাকতে আমাদের কেন সুন্দরবন আর সুন্দরবনে আমরা যাইতে পারবো না? আমি তো বুঝতে পারলাম না। দালমে কুছ তো কালা হায়, দালমে কুচ কালা হায়, আমরা ওগুলো বুঝি। যে সমাপনী বক্তব্য। আমার জি। সমাপনী বক্তব্য হইল যে বাংলাদেশ আওয়ামী লীগকে ধীরে ধীরে ধাক্কাইতে ধাক্কাইতে, মানে উষ্টাইতে উষ্টাইতে, কোনাইতে কোনাইতে, ঘুষাইতে ঘুষাইতে বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক একটা দল, সেটাকে তারা বিপ্লবী দলে পরিণত করতেছে। এবং আমার ধারণা আগামী 23শে জুনের আগে বাংলাদেশের নেটো বাহিনী আসবে এই আওয়ামী লীগকে ঠেকাইতে। কিন্তু শেষ মুহূর্তে বোধ হয় আর পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে তারা এই তথাকথিত মুস্তাকা সরকার, এর ভাবির পোলাদের সরকার, জামাতের সরকার, আর বাংলাদেশে একমাত্র দেশ, পৃথিবীতে একমাত্র দেশ যেখানে কোনো বিরোধী দল নাই, সব সরকারি দল, সরকারি বিরোধী দল, সরকারি স্বতন্ত্র দল। তো এটাকে উচ্ছেদ করতে বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, গণতন্ত্রের মধ্যে আসতে চেয়েছিল, যেটা আমাদের জন কেনেডির কথা বলে আমাদের প্রিয় কবির উদাহরণ দিলেন, যে আপনি যখন বাদ দিয়ে বন্যা আটকাইতে চাইবেন তখন কিন্তু পুরো গ্রাম ভাসিয়ে নিয়ে যাবে। আপনাকে যদি একটা সুইচ গেট করে দেন, সে স্বাভাবিক গতিতে যাবে, কিন্তু যখন আপনি বাদ দিতে চেষ্টা করবেন তখন সেটা সেই সয়লাভ, সেই বন্যা আপনাকে ধ্বংসস্তূপে পরিণত করবে, আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগ সেই রূপে ফিরবে আগামী 23শে জুনে। নিশ্চিত থাকেন, নেটো বাহিনীর সাথে আমাদের দেখা হচ্ছে। ধন্যবাদ ভাই। আপনি বাংলাদেশে পয়দা করবেন হামাসের ঘাঁটি, বাংলাদেশে পয়দা করবেন হিজবুল মুজাহিদিন, বাংলাদেশে পয়দা করবেন পাকিস্তানের জয়শে মোহাম্মদ। তো এগুলোর তাদের রাইট হ্যান্ড এসে বাংলাদেশে মিছিল করবে, ওয়াজ করবে, নসিহত করবে, এগুলোকে মালয়েশিয়া জানে না কেন? আপনাকে নিবে মালয়েশিয়া থেকে? কি আমাদের মুফতি, কি আমাদের এমপি সাহেবকে কি বের করে দেয় নাই? আমাদের মুফতি আমির হারামজাদা না তো আমির হামজা, তাকে বের করে দেয় নাই? এগুলো মানুষকে মনে রাখেন। আর কিছুদিন আগে কি কতজন 35 জন নাকি কতজন জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ডে কি ফেরত দেয় নাই? তো মালয়েশিয়া কি এত বোকা বাংলাদেশ থেকে এক পাল জঙ্গি নিয়ে তার অর্থনীতি ধ্বংস করবে? এত বোকা তারা, এত পাগল তো হয় নাই। আরে ভাই, পাকিস্তানি লোকদের দুবাই থেকে বের করে দিতেছে, কিক আউট করতেছে, সৌদি আরব থেকে কিক আউট করতেছে। তো বাংলাদেশিদের কেন মালয়েশিয়া নিবে? কারণ জানে এরা দ্বিতীয় পাকিস্তানি। এত মানুষ বুঝে গেছে। আপনি যদি সভ্য না হন, আপনাকে কেন নিবে? তাহলে আপনাকে একটা কথা, গোপন কথাই বলি। ইউরোপের একজন লোকের সাথে আমার কথা হয়েছিল এবং সে আমাকে প্রথম প্রস্তাব দিয়েছিল, এটা আমার মাথায় ছিল না, তার নাম সাইফুল বাতিন টিটো। সে আমাকে প্রস্তাব দিয়েছিল যে বাংলাদেশে যাতে একটা আপনার কি নার্সিং কলেজ করা হয়। কাকতালীয় ভাবে আমার সাথে তার চিন্তার মেল ছিল, আমার হাসপাতালের প্রোগ্রাম ছিল, সে আমার সাথে শেয়ার করে। আমি বিদেশি প্রজেক্ট যারা এরকম বিনিয়োগ করে তাদের সাথে কথা বলেছি যে তোমরা ভাই আমাদের বাংলাদেশে একটা হাসপাতাল বানাও, সেই হাসপাতালের সমস্ত নার্স তোমাদের ইউরোপে যাবে। আমাকে কি বলেছে শুনবেন? দুর্ভাগ্য আমার, বলছে আমরা হসপিটাল করতে পারি কিন্তু তোমাদের কোনো লোক আমাদের দেশে আসুক এটা আমরা চাই না।
কেন? নার্স আসবে না জঙ্গি আসবে আমরা কেমনে জানি? তারা অন্য দেশে করতে চায়, তারা শ্রীলঙ্কা বিনিয়োগ করতে চায়, তারা ভারতে বিনিয়োগ করতে চায়, ভারত থেকে নার্স নেবে, হাসপাতাল করে, নেপালে করবে, শ্রীলঙ্কায় করবে, ভারতে করবে, বাংলাদেশে রাজি হয় না। কি বুঝলেন? 100 ভাগ। এই হলো আমাদের দুর্ভাগ্য জাতির। তো তাহলে আপনি বুঝতে পারছেন দেশের অবস্থা। শেখ হাসিনার বিরুদ্ধে যখন কথা বলেছি তখন আইন, কনস্টিটিউশন এইগুলি নিয়ে ফ্যাসিস্ট মেসেজ বলেছি, অনেক কিছু করেছি, যার জন্য আমি জাতির কাছে, শেখ হাসিনার কাছে ক্ষমতা চেয়েছি। যে আর আমি বলেছি, স্পষ্টভাবে বলেছি যে আমি কোনো দিন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলবো না। 24-এ এমেন্ড করে আপনি শেখ হাসিনাকে ঝুলিয়ে দিতে চান, যে ট্রাইব্যুনালটা আপনার অবৈধ, টোটালি অবৈধ, রায়টি অবৈধ। যারা ওকে এই রায় দিয়েছেন তারা তো বেসিক্যালি হাইকোর্টের জজও না, বিকজ ওরা ওথ নিয়েছে, কিন্তু তারা অফিসে যায় নাই, তারা অফিস এসিউম করে নাই। এবং এই কনস্টিটিউশনাল অফিসে যদি আপনি এসিউম না করেন, অর্থাৎ অফিসে না যান, তাহলে আপনি ওই কোর্টের জজ না। অফকোর্স প্রতিহিংসা। তাজুল যেভাবে ওই ট্রাইব্যুনালে বক্তব্য রাখতো, ওইখানে তাজুল, আমি মানে জাস্ট বলি, তাজুলের কথাই ছিল যে আমি যা বলছি ট্রাইব্যুনালকে তাই মানতে হবে। দ্যাটস ইট। অ্যাডভোকেট তাজুল ইসলাম সম্পর্কে আরেকটা মানে বিষয় জানতে চাই আপনার কাছে। যে ব্যক্তি এই ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধের অভিযোগ বা মানবতা বিরোধী অপরাধের অভিযুক্তদের আইনজীবী ছিলেন, প্রধান আইনজীবী, বিবাদী পক্ষের আইনজীবী, তিনি পরবর্তীতে ওই একই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর হন কিভাবে? এটির কোনো বিধিমালা কি নেই আইনে যে এইটা হতে পারে না, বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? অফকোর্স কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, বিকজ যেদিন উনি হয়েছেন সেদিনও 30টি মামলা পেন্ডিং ছিল কমপক্ষে আইসিটিতে। এখন ওই 30টি মামলার তো আর কোনো কথা নাই, সবাইকে বেল দিয়ে দিয়েছে। এই যে নতুন এভরিবডি ইজ গট আ বেল, সব বাইরে ঘুরতে। আমার কয়েকটা গ্রাউন্ডস আছে। গ্রাউন্ড হলো এক, যে ইটস এ ল, যেটা একটা পারপাস ছিল, একটি নির্দিষ্ট পারপাসের জন্য এই আইনটি করা হয়েছিল। 1972-এ একটি আইন করা হয়েছিল, কোলাবোরেটরস ট্রাইব্যুনাল অ্যাক্ট একটা ছিল। যারা বাঙালি, যারা পাকিস্তানকে সহায়তা করেছেন, আল শাম, আল বাদার বা যাই যেভাবেই করে থাকেন না কেন, তাদের জন্য এই আইনটি ছিল। দে হ্যাভ কোলাবোরেটেড, এনিমির সাথে কোলাবোরেট করেছে। 1973-তে সংবিধান হওয়ার পর এই আইসিটিটা এসেছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। এটার বেসিসটা ছিল আমাদের যে নিউরেমবার্গ ট্রায়াল হয়েছিল এবং যে টোকিওতে যে ট্রায়ালটি হয়েছিল, ওইটাকে একটা সমন্বয় করে এই আইনটি করা হয়েছিল। এই আইনের প্রিয়াম্বলেই বলা আছে যে জেনোসাইড, ওয়ার ক্রাইমস, এটসেট্রা এটসেট্রা। তো আমাদের একটা ডক্ট্রিন আছে যে সেটাকে আমরা বলি এজেস্টাম জেনারেস, অর্থাৎ ওয়ার ক্রাইমস, জেনোসাইড, এইগুলি সব একত্র করে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা এই কাজটা যদি হয় তাহলে এইটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এটা করা যাবে। কি হয়েছিল? পাকিস্তান আর্মি, বা আমরা তো বলি অকুপেশন ফোর্সেস, পাকিস্তান জি দখলদার বাহিনী। তো দখলদার বাহিনী যেসব কাণ্ড কারখানা করেছিল, আমরা বলছি জেনোসাইড করেছে, এত লোকের হত্যা করেছে, they used rape as an instrument of oppression, torture, এই জিনিসগুলি যেগুলি আছে এটা ওদের জন্য করা হয়েছিল। এই জন্য এটার নামই দেওয়া হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। তাই আমরা যখন সিমলা এগ্রিমেন্ট হয়ে গেল, ওর পরে দিল্লি এগ্রিমেন্ট হয়ে গেল, আমরা পাকিস্তানি প্রিজনার্স অফ ওয়ার্স কে মাফ করে দিলাম। সো ওইখানে এই আইনটি আর কার্যকর রইল না। এই আইনটি বাংলাদেশের জন্য এটা কার্যকর রইল না। ওদিকে যেটা হলো 1978-এ কোলাবোরেটরস অ্যাক্ট, যেখানে 30-40 হাজার লোককে অ্যারেস্ট করা হয়েছিল, ওদের মামলা চলছিল, 200 না কতজন কনভিক্টেড হয়েছিল, ওইটাকে আমরা সায়েম সাহেবের একটি অর্ডার দ্বারা, প্রেসিডেন্ট জাস্টিস সায়েম, বিলুপ্ত করে দিলাম। 1973 আইনটা ওইভাবে রয়ে গেল, বিকজ এটার উপরে কেউ জোর দেয় নাই, দেখে নাই, বিকজ দিস ওয়াজ নেভার ইউজড, দিস ইউজে ছিল। 2009-তে আমরা এই আইনটাকে ব্যবহার করেছি, এমেন্ডমেন্ট করে
ব্যবহার করে আমরা পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য একটি দলকে বা দলের নেতাদের বিরুদ্ধে আমরা এটা ইউজ করেছি। এবং আমি যেটাকে বলি, এই আদালত দ্বারা জুডিশিয়াল মার্ডার্স হয়েছে। এইটা আমাদের সিনহা বাবু একটি বই লিখেছেন। ওই বইতে উনি বলছেন যে শেখ হাসিনা যেহেতু উনার ম্যানিফেস্টোতে ছিল একটি প্রতীকী ট্রায়াল করতে চেয়েছিলেন, উনি এইটা চান নাই, যেটা হয়েছে। এটা আমরাই বলেছি যে এটা করা দরকার আপনাকে, ওদেরকে। আমি বলেছি শেখ হাসিনাকে যে এটা করা দরকার, সবাই ট্রায়াল করা দরকার। আমি আপনি সিনহা আচ্ছা, বিচারপতি সবাই প্রধান বিচারপতি সিনহা সাহেব, হ্যাঁ ওনার বইয়ের কথা বলছি। আচ্ছা। এটা গেল এক। তো শেখ হাসিনাকে সবাই দোষারোপ করে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্যাট শেখ হাসিনার কোনোদিনই ইন্টেনশন ছিল না যে এইখানে এরকম জুডিশিয়াল মার্ডার্স হবে। বাট যাই হোক, আপনি জানেন সরকার গভর্নমেন্টে থাকলে কত দিক থেকে কত কথা, কত ইন্টেলিজেন্স এজেন্সিজ এর কত কথা আপনার কানে দেওয়া হয়, নানান ঝামেলা হয়। সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপি নেতাকেও এইভাবে আমরা হ্যাং করেছি। সো আই কল ইট ট্রাইব্যুনাল ফর মার্ডার, জুডিশিয়াল মার্ডার করার ট্রাইব্যুনাল এটা। আমি যদি একটু ইন্টারফেয়ার করি, আমি যদি একটু পেছনের দিক থেকে আসি, তাহলে তো বোধহয় দর্শকদের শুনতে বুঝতে ভালো হবে। পেছনের দিক থেকে বলতে 2024-এ যে অ্যামেন্ডমেন্ট করা হলো সেটি তো সংগঠন হিসেবে যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত তাদের বিচারের বিষয়, তাই না? আচ্ছা, তার আগে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আরো আওয়ামী লীগের আরো অন্যান্য নেতাদের বিচার কাজ বা প্রক্রিয়া শুরু হয়েছিল 2024-এর 5 আগস্ট, যে অভ্যুত্থান বা আন্দোলন, তাতে যারা নিহত হয়েছেন। অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, যিনি এখন বিএনপির এমপি, তিনি আপনার মতো বলছেন যে শেখ হাসিনার বিচার প্রয়োজনীয় অন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সেখানে করা যেত। এখানে তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের নামই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5 আগস্টে যেটি ঘটেছে সেটি অন্য কোন রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বেঁধেছে যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে? তার মানে এইটি বিষয় আগে একটু শুনি, তারপরে আমি 2012 প্রসঙ্গে যাবো। এই জিনিসটা আমার পিটিশনেও আছে, ইউ সি, আচ্ছা। যে বিকজ আমাকে আই ওয়াজ অ্যাওয়্যার যে এই প্রশ্নটি উঠবে যে আপনি এটা করে কি শেখ হাসিনাকে কোনো ফায়দা দিতে চাচ্ছেন, যেহেতু শেখ হাসিনার বিচার হয়েছে এবং তার শাস্তি হয়েছে এখানে। তো আমি বলেছি যে না, আমি প্রিন্সিপালের উপরে আছি, একটা নীতিগত ইস্যুর উপরে আছি। এক্স্যাক্টলি ফজলুর রহমান সাহেব যে কথা বলেছেন সেটা আমার পিটিশনেও আছে, যে আপনি একটি ট্রাইব্যুনাল করেন, কোনো অসুবিধা নাই। এই যে 5 জুলাই বা এখানে আপনারা যাদের মনে শেখ হাসিনার কেউ আনেন, যাকে ইচ্ছা আনতে চান আনেন, বাট দ্যাট ট্রাইব্যুনাল শুড বি সাচ যেখানে আপনার এভিডেন্স অ্যাক্ট, ক্রিমিনাল প্রসিডিওর কোড সবগুলি অ্যাপ্লিকেবল হবে। এবং আপিল যেটা আছে, আপিলও সেভাবেই আপনার ফ্যাক্টস আর আইন দুইটার উপরে আপনি করতে পারবেন। বিকজ এই আইন যেটা আছে এইখানে এভিডেন্স অ্যাক্ট ইজ নট অ্যাপ্লিকেবল আমাদের ওইভাবে, ওখানে লিমিটেড কতটুকু অ্যাপ্লিকেবল হবে ওইটা ওই আইনেই বলা আছে, রুলসে বলা আছে। সিমিলারলি সিআরপিসি ইজ নট অ্যাপ্লিকেবল। সো যে ধরনের বিচার বাংলাদেশ করে, বাংলাদেশে হওয়া দরকার, ওই বিচার তো হচ্ছে না। সো ইটস নট দ্যাট শেখ হাসিনা হয়েছে। আমি আরো বলেছি যে 24-এ এমেন্ড করে আপনি শেখ হাসিনাকে ঝুলিয়ে দিতে চান, যে ট্রাইব্যুনালটা আপনার অবৈধ, টোটালি অবৈধ, রায়টি অবৈধ। যারা ওকে এই রায় দিয়েছেন তারা তো বেসিক্যালি হাইকোর্টের জজও না, বিকজ ওরা ওথ নিয়েছে কিন্তু তারা অফিস যে যায় নাই, তারা অফিস এসিউম করে নাই। এবং এই কনস্টিটিউশনাল অফিসে যদি আপনি এসিউম না করেন, অর্থাৎ অফিসে না যান, তাহলে আপনি ওই কোর্টের জজ না। সো আমি এখন যেটা বলছি, যে এইটাও বলেছি আমি, যে আগামী দিন আজকে যেনারা আছেন, আরেকটি সরকার এসে আরেকটি অ্যামেন্ডমেন্ট করে এদেরকে এইখানে ঝুলাবে না, এটার কি কোনো নিশ্চয়তা আছে? আমি মনে করি নাই। কাজী যার যে আইন যে কারণে করা হয়েছে, সব আইনের তো একটা কারণ থাকে, তো কারণবিহীন তো কোনো আইন হয় না। এই কারণটা যেহেতু নাই, এই আইনটাকে বিলুপ্ত করেন। আপনি ট্রায়াল করতে চান করেন, আপনি
কারোর এখানে আইসিটিতে আপনি সালমান রহমান খুন করে দিয়েছে, অমুক খুন করে দিয়েছে, কি আছে সুপিরিয়র লায়াবিলিটি। আরে সুপিরিয়র লায়াবিলিটি তো ওই ওয়ার ক্রাইমস এ হয়। আপনার এইখানে তো আপনি একটা মার্ডার, দুইটা মার্ডার আমার নামে দিয়ে বলছেন এটা সুপিরিয়র রেসপন্সিবিলিটি। আপনি সুপিরিয়র রেসপন্সিবিলিটির ঠ্যাং ঠুং ভেঙে রেখে দিচ্ছেন একদম যা তা অবস্থা। তো এই কারণে আমি রিটটি করেছি। আর আমি দেখেন, আমি এখন তো কমেন্ট করতে চাই না, আমি রিট শুনানিও শুনছি, আমি প্রেসের সামনে আসি নাই, প্রেসকে বলিও নাই। আমি যদি জানতে চাচ্ছিলাম 2024-এ যে অ্যামেন্ডমেন্টটি হলো সেটি তো মানে অন্য কোন মানবতা বিরোধী অপরাধী অথবা মানে কথিত মানবতা বিরোধী অপরাধী অথবা 24-এ আন্দোলন নিয়ে বিচার হবে এইগুলো তো আর হয়নি, হয়েছে হচ্ছে সংগঠন হিসেবে কেউ মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকলে সেই সংগঠনের বিচার, এটাই তো সংশোধনে আনা হয়েছে নাকি 2024-এ? এর বাইরে তো অন্য কিছু না। আচ্ছা, যদি অন্য কিছু না হয়ে থাকে তাহলে এই আইনটির তৈরি করা হয়েছিল 71-এ কোলাবরেটর এবং দখলদার বাহিনী বা পাকিস্তানি যারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল তাদের এই জন্য। এই আইনটি কোলাবোরেটরসদের জন্য না, কোলাবোরেটরসদের আইন কিন্তু বাংলাদেশ হওয়ার সাথে সাথে কোলাবোরেটরস ট্রাইব্যুনাল একটা করা অন্য আইন ছিল, যেটা 78 সাইম সাহেবের সময় ওইটাকে বিলুপ্ত ওটাকে শেষ করে দেওয়া হয়েছে। তো আচ্ছা, collaborators তাহলে আপনি নিজামী সাহেবকে বা যাদেরকে প্রফেসর গোলাম আজমকে আপনি কোলাবোরেটরস অ্যাক্টে ট্রাই করবেন, আপনি আন্তর্জাতিক এই আইনে ট্রাই করতে গেছেন কেন 2009-তে এমেন্ড করে? ওই যে ইমরান সরকার টরকার এইগুলি কারোর চাপে আপনি এই কাজগুলি করেছেন, যেটা শেখ হাসিনার উদ্দেশ্য ছিল না। শেখ হাসিনার উদ্দেশ্য ছিল প্রতীকী ট্রায়াল করা, যেটা সিনহা তার বইতে বলেছে। কোয়েশ্চেন ইজ এইটা গিয়ে তো পড়লো শেষ পর্যন্ত শেখ হাসিনার মাথায়। শেখ হাসিনার তো ইন্টেনশন ছিল না